শুধু রাজনীতি কিংবা অর্থনীতিতেই বিতর্কিত হননি, অভিযোগ উঠেছে ক্রীড়াঙ্গনেও ছিল সালমান এফ রহমানের দুর্নীতি। কাজী সালাউদ্দিনের মনে আবারও বাফুফে সভাপতি হওয়ার বাসনা, সংস্কারপন্থীরা এই পদে তাকে আর চান না। ওয়ার্ল্ড ক্লাস পেস অ্যাটাক পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের মূল শক্তি, মুশতাক আহমেদ বলছেন স্পিনাররাও তৈরি। বাংলাদেশ দলে শান্তর ব্যাটিং কতটা গুরুত্বপূর্ণ, বাংলাদেশ জিতেছে এমন টেস্টে তার গড় চোখ ধাঁধানো। স্বাগত খেলাযোগে, আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। টানা চতুর্থবারের মতো বাফুফের নির্বাচন করতে চান কাজী সালাউদ্দিন, কিন্তু তাকে এই পথে আর না এগোতে সাফ মানা করে দিয়েছেন সংস্কারপন্থীরা। এদিকে 2020 সালের বাফুফে নির্বাচন থেকে অভিজ্ঞ সংগঠক বাদল রায় কেন সরে দাঁড়িয়েছিল, 4 বছর পর জানা গেল তার কারণ। মেহেদী নাইমের রিপোর্ট। 2020 বাফুফে নির্বাচন, সভাপতি পদপ্রার্থী কিংবদন্তি ফুটবলার বাদল রায়ের কাছে একটা ফোন কল। সালমান এফ রহমান সেই ফোন কলে দেন সরাসরি হুমকি। বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ান, আপার নির্দেশ। বাকিটা সবার জানা। ফাঁকা মাঠে গোল দিয়ে কাজী সালাউদ্দিন টানা চতুর্থবার বাফুফের সভাপতি। দেশের ফুটবলের 12টা বাজানোর পরও টানা পঞ্চমবারের মতো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অথচ ক্লাবগুলো এই সংকটে কিভাবে চলবে তার খোঁজ নিয়েছেন কি তিনি? এত পাপ করেছেন গেল 17 বছরে, ভয়ে বাফুফেতেই আসছেন না। তাকে কি আর নির্বাচন করতে দেবে দেশের সংস্কারপন্থীরা? গত 15 বছর ধরে আমরা যদি 2008-এর পর থেকে শুরু করি, তাহলে আজ পর্যন্ত আমরা 2010-এ যে সাফ গেমসে গোল্ড মেডেল পেয়েছিলাম, তারপর থেকে কিন্তু বাংলাদেশের ফুটবলের অবনমন শুরু হয়েছে। এবং তার ধারাবাহিকতাটাকে আমরা আসলে এমনভাবে ব্যাখ্যা করতে পারি যে কাজী সালাউদ্দিন সাহেব যেদিন থেকে দায়িত্ব নিয়েছেন, সেদিন থেকেই আমার কাছে মনে হয়েছে যে ফুটবলের অধপতন শুরু হয়েছে। এবং এটি নিয়ে আমরা বিভিন্ন টক শো এবং আমাদের যারা ক্রীড়াঙ্গনের যারা ক্রীড়া সংগঠক, তাদেরকে তিনি বাদ দিয়ে মাঠের যারা ক্রীড়া সংগঠক, যারা মাঠের কাজ করেন, তাদেরকে বাদ দিয়ে তিনি টোটালি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে একটি দলীয়করণ ফেডারেশন করে ফেলেছিলেন, যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ফুটবলের যে অবনমন এবং যে অধপতন হয়েছে সেটা এখন পর্যন্ত ধারাবাহিক রয়েছে। তা আমি বিশ্বাস করি যে বাংলাদেশ যেহেতু স্বৈরাচার মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, এবং আমি আশা ব্যক্ত করছি এবং আমি কাজী সালাউদ্দিন সহ যারা আমাদের ফুটবল ফেডারেশনে দায়িত্বরত রয়েছেন, যারা এখনও স্বইচ্ছায় পদত্যাগ করেন নাই, আমার মনে হয় তাদের যদি ন্যূনতম কমন সেন্স থাকে তাহলে তাদের পদত্যাগ করা উচিত। সেক্ষেত্রে দেশের ফুটবল উন্নয়নের জন্য আপনি কি বাফুফের সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছে আছে কিনা আপনার? না, আমি এখন পর্যন্ত এইসব বিষয় নিয়ে ভাবিনি, এটা নিয়ে আমার মাথায় নেই। আমার বিষয়টা হচ্ছে এখন আমাদের বাংলাদেশটাকে বাঁচাতে হবে। বাংলাদেশটাকে স্বৈরাচার মুক্ত করেছি, এবং বাংলাদেশে যাতে আর কোনোদিন কোনো স্বৈরাচারের আবির্ভাব না হয়, কোনো উৎপত্তি না হয়, এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা দায়িত্ব নেওয়ার পরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সার্বক্ষণিকভাবে এবং এই দেশের সাধারণ মানুষ এবং আমাদের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সার্বক্ষণিকভাবে এবং সর্বোচ্চ সহযোগিতা বর্তমান সরকারের প্রতি আমাদের রয়েছে। দেশের প্রতিটি ক্রীড়া ফেডারেশনে দুর্নীতিবাজদের কালো তালিকা করছে বঞ্চিত সংগঠকরা। পাপন, কাজী সালাউদ্দিন, শাহেদ রেজা, মিকু, কোহিনুর কেউই বাদ যাবেন না। কাজী সালাউদ্দিনের দুর্নীতির তদন্ত আবারও শুরু করবে দুদক। স্পোর্টসকে যাতে আর কখনোই আমরা রাজনীতিকরণ করতে না পারি, দলীয়করণ করতে না পারি। এবং আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমাদেরকে দায়িত্বভার দেয় বা আল্লাহ যদি আমাদেরকে কবুল করে, আমরা যদি ক্ষমতায় আসি, আমরা কখনোই এই স্পোর্টসকে আর কোনোদিন দলীয়করণ করব না। এটা আমি ওয়াদা করতে পারি এবং আমি গ্যারান্টি দিচ্ছি যে আওয়ামী লীগ যে ভুলগুলি করেছে, আমরা এই ধরনের কোনো ন্যূনতম ভুল করব না। এবং আমরা চাবো যারা মাঠের লোক, যারা যোগ্য, যারা কাজ করবে, তাদেরকে দিয়ে আমরা যাতে
ক্রীড়া ফেডারেশনগুলি এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের যাতে ডেভেলপমেন্ট করতে পারে। আপনার কাছে কি মনে হয় যে আসলে ক্রিকেট ফুটবল বাইরে যে খেলাগুলো আছে যেগুলো আসলে অলিম্পিক বেসড সেগুলোতে ভালো করার জন্য আমাদের কি প্রয়োজন? দেখেছি যে আমি যখন প্লেয়ার ছিলাম যে আমরা অবকাঠামোর দিকে বেশি নজর দিয়েছে, বাট আমাদের বাংলাদেশের স্পোর্টসকে এগিয়ে নেওয়ার জন্য মূল হাতিয়ার বা মূল শক্তি হচ্ছে কিন্তু খেলোয়াড়রা। তো সেই খেলোয়াড়দেরকে কিন্তু আমরা সবসময় একটু সুবিধা বঞ্চিত রেখেছি। তা আমার কাছে মনে হয় যে তাদেরকে যদি আমরা সুবিধা দেই, তাদেরকে যদি ফ্যাসিলিটিস দেই, তাদের যদি পরিবারকে নিয়ে চিন্তা করতে না হয়, তাদের যদি শুধু সরাসরি তাদের ভিতরে প্রফেশনালিজম যদি নিয়ে আসতে পারি যে হ্যাঁ আপনি পেশাদারিত্বভাবে আপনি আপনার স্পোর্টসকে বিলং করেন এবং আপনি এটার প্রতিনিধিত্ব করেন, আপনার যেই ধরনের সহযোগিতা দরকার, গভর্নমেন্টের পক্ষ থেকে সহযোগিতা দরকার, সুযোগ সুবিধা দরকার, সব কিছুই আমরা দেওয়ার জন্য প্রস্তুত। ক্রীড়াঙ্গনে সব মতাদর্শের মানুষ মিলে একসঙ্গে কাজ করলে ক্রিকেটে আইসিসি ট্রফি, ফুটবলে বিশ্বকাপ খেলার স্বপ্ন আর অলিম্পিকে মেডেল এই সবই একদিন পূরণ হতে বাধ্য। মেহেদী নাইম, ৭১। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের মূল শক্তির জায়গা হতে চলেছে ওয়ার্ল্ড ক্লাস পেস অ্যাটাক। স্পিনাররা ব্রেক থ্রু এনে দিতেই পারেন, তবে একই সাথে তাদের কাজ হবে পেস অ্যাটাককে বিশ্রাম দেয়া। টাইগার স্পিনারদের টেস্ট ক্রিকেটে এমন ভূমিকার কথাই ব্যাখ্যা করেছেন পাকিস্তানি কোচ মুস্তাক আহমেদ। তার মতে তাইজুল মিরাজরা অল্পতেই অনেক কিছু শিখে ফেলতে পারে, আর তাই ওরা দলের বিশ্বসেরা পেস অ্যাটাকের জন্য ভালো সাপোর্ট হতে যাচ্ছে। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। এক ফ্রেমে দুই ভিন্ন চরিত্র। লেজেন্ডারি মোস্তাক আহমেদকে দেশের স্পিন বোলিং কোচ হিসেবে সবার চাই, অন্যদিকে একই দলে কোচিং স্টাফদের মাথা হাথুরু সিংহে বিদায় নিলেই সবাই যেন খুশি। কোন কোটায় তিনি এত ঘটনা আর দুর্ঘটনার পরেও দলের সাথে বহাল তবিয়তে সে এক রহস্যই বটে। তবে লাহোরের প্রেস মিটে হাথুরু নয়, পাকিস্তানের বিপক্ষে টাইগারদের গেম প্ল্যানের ব্যাখ্যা দিতে হাজির হলেন বাবর আজমদেরই স্বদেশী কোচ মুস্তাক আহমেদ। জানালেন উইকেটের ধরন আর কন্ডিশন বুঝেই ঠিক করা হবে কেমন হবে बेस्ट 11 कॉम्बिनेशन। आई थिंक अभी कंडीशन जाके पता चलेगी, सिलेक्शन से काफ़ी अंदाज़ा हो जाता है, बट आई थिंक पिंडी स्टेडियम में पहुंचेंगे, पिच को देखेंगे एंड देन यू कैन एबल टू टेल द कॉम्बिनेशन बेसिकली। মুস্তাক আহমেদের সাথে লম্বা সময়ের জন্য চুক্তি করতে চেয়েছিল বিসিবি, কিন্তু সময়ের কাজ সময়ে না করলে যা হয় আর কি। বিসিবির প্রস্তাব যাওয়ার আগেই মোস্তাক হ্যাঁ বলে দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে, তবে ন্যাশনাল টিম নয়, দায়িত্ব নিচ্ছেন ওদের আন্ডার 19 দলের। কিন্তু এতটুকু আশা, অন্তত পাকিস্তান সিরিজে তার সান্নিধ্য পাচ্ছে তাইজুল মিরাজরা। বাবর আজমদের দেশে টেস্ট খেলে তেমন অভ্যস্ত নয় বাংলাদেশ। তার উপর ইতিহাস বলছে লঙ্গর ভার্সনে এই দেশে খেলা সবকটা ম্যাচেই হেরেছে টাইগাররা। তবে স্পিনারদের ভূমিকা স্পষ্ট, ব্রেক থ্রু আনার পাশাপাশি স্ট্রাইকিং পেসারদের বিশ্রাম দিতেও ব্যবহার করা হবে তাদেরকে। नॉट ओनली गेटिंग विकेट्स लेने के साथ साथ आपको अपने फास्ट बॉलर को रेस्ट भी देना होता है। तो कहते हैं ना, एक एंड से कई दफा आपको टेस्ट मैच का मतलब है, टेस्ट की प्लानिंग जो होती है उसका मतलब है कि एक एंड को आपको ड्राई करके अपने मेन स्ट्राइकर को रेस्ट देना होता है, तो इसलिए स्पिनर्स का इंपॉर्टेंट रोल होता है। গেল টি-20 বিশ্বকাপে রিশাদ হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ওই বোলারের পাশাপাশি তার কোচ মুস্তাক আহমেদও হয়েছেন প্রশংসিত। তাই লম্বা সময়ের জন্য চুক্তি করা না গেলেও তাকে যতটা সম্ভব কাজে লাগাতে চেয়েছে বিসিবি। সেই সুবাদে মুস্তাককে পাওয়া গেছে পাকিস্তান সফরের পুরোটা সময়। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টাইগার স্পিনারদের নিয়ে পুরো দমে কাজ করতে দেখা গেছে সাবেক এই লেগিকে। তাইজুলদের ব্যাপারে তার অবজারভেশন, ওরা খুব দ্রুত শিখতে পারে। You know, they are coachable people. I would say that phrase, coachable people का मतलब होता है कि they are good listener. So I'm having a good time with them and they are good learner, and hopefully with my experience whatever I can, hopefully I can make a difference with them, inshallah. তবে এই স্পিন কোচ মনে করিয়ে দিয়েছেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন 2 টেস্টে দুশ্চিন্তার কারণ হতে পারে টাইগার পেসাররা। বাউন্সি উইকেট হলে 4 ফাস্ট বোলার নিয়ে নামবে নাজমুল শান্তর দল, আর এই কোয়ালিটি পেস অ্যাটাককে স্বাগতিকরা কিভাবে সামলাবে সেটা ভেবে রাখতে হবে আগেই। খালিদ জামিল, ৭১। বাংলাদেশ টেস্ট দলের জন্য কাপ্তান নাজমুল শান্তর ব্যাটিং কতটা গুরুত্বপূর্ণ? পরিসংখ্যান বলছে বাংলাদেশ জিতেছে এমন টেস্টে শান্তর ব্যাটিং গড় চোখ ধাঁধানো। টাইগাররা ড্র করেছে এমন টেস্টেও সফল তিনি, কিন্তু শান্তর খারাপ ব্যাটিং মানেই যেন বাংলাদেশ দলের হার অবধারিত। রহমান পেয়ারের রিপোর্ট। টাইগার ব্যাটারদের ক্ষেত্রে পরিচিত চিত্র। দেশের মাটিতে ব্যাটিং এভারেজ বিদেশের মাটিতে ব্যাটিং এভারেজের চেয়ে তুলনামূলক ভালো।
বর্তমান টেস্ট স্কোয়াডে থাকা প্রধান ব্যাটসম্যানদের পরিসংখ্যানেও ব্যাপারটা স্পষ্ট। ঘরে বাইরের ব্যাটিং পারফরম্যান্সের তুলনা করলে মুশফিক এবং সাকিবের ক্ষেত্রে তেমন একটা ব্যবধান নাই। মুমিনুল হকের গড় কমে যায় প্রায় অর্ধেক। বাংলাদেশের মাটিতে লিটনের ব্যাটিং গড় যেখানে ৩৯, বিদেশের মাটিতে তা ২৯। তবে এক্ষেত্রে ব্যতিক্রম নাজমুল শান্ত। হোমের চেয়ে অ্যাওয়েতেই তার ব্যাটিং এভারেজ ভালো। বাংলাদেশের মাটিতে শান্তর গড় ২৫, কিন্তু ঘরের বাইরে তা ৩৪। নাজমুল শান্তর ভালো খেলা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশ জিতেছে এমন ম্যাচে তার ব্যাটিং গড় ৬৮, ড্র হওয়া ম্যাচে ৫৪ আর হেরে যাওয়া ম্যাচে মাত্র ১৬। অর্থাৎ বাংলাদেশ টেস্ট দলের অন্যতম প্রধান অস্ত্র নাজমুল শান্ত। গেল বছরটা সাদা পোশাকে তার সময়টা ছিল স্বপ্নের মতো। ৪ টেস্টে ৪৪০ রান, সেঞ্চুরি ৩টা, গড় ৫৫। কিন্তু শেষ ৬ ইনিংসে কাপ্তানের ব্যাট কথা বলেনি। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাইবেন তিনি। ৬ ইনিংসের ৪টাতে আউট হয়েছেন ১ অঙ্কের রানে। এ পর্যন্ত ২৭ টেস্টে নাজমুল শান্তর রান ১৪৮১, ৫টা সেঞ্চুরি, ৩টা 50। ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ পাকিস্তান প্রথম টেস্ট। কাপ্তানের কাঁধে অনেক দায়িত্ব। এর আগে পাকিস্তানের বিপক্ষে ৩টা টেস্ট খেললেও একবারও 50 হাঁকাতে পারেননি নাজমুল শান্ত। রহমান পেয়ার, ৭১। পরপর ২ ম্যাচ হারার পর আবার জয়ের দেখা পেল বাংলাদেশ হাই পারফরম্যান্স দল। ডারউইনের টপ অ্যান্ড টি-20 টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল টেরিটরিকে বাংলাদেশ হারিয়েছে ৬ উইকেটে। বোলিংয়ে ঝলক দেখান রিপন মণ্ডল, ব্যাট হাতে দুর্বার ছুটেছেন জিসান আলম। রাইজিং স্টারদের গল্প সাইফুল রূপকের রিপোর্টে। মারমার কাটকাট ২২ গজে জিসানের একটাই স্ট্র্যাটেজি, ভয় ডরহীন উইলোবাজি। অস্ট্রেলিয়ায় এইচপির জার্সিতে ফ্লাইং মুডে ডানহাতি। ডারউইনে টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল বাংলাদেশ হাই পারফরমেন্স দল। পেস কি স্পিনের বিপক্ষে উইকেটের চারপাশে ক্লিন হিটিং করায় পটু। আজকাল গ্যাপ খুঁজে সিঙ্গেল কিংবা ডাবল বের করাতেও হচ্ছেন ঝানু। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বিপক্ষে ৩৬ বলে ৫০ তোলেন জিসান। টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে প্রথম অর্ধশতক। আগের ২ ম্যাচেও তার স্ট্রাইক রেট ছিল সন্তোষজনক। পাওয়ার প্লে দুর্দান্তভাবে কাজে লাগাতে পারেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগে জানিয়েছিলেন রান করার কতটা ক্ষুধা। সিচুয়েশন বুঝে কি পাওয়ার হিটিং করেন, নাকি আপনার স্টাইলই থাকে যে যেরকমই বোলার থাকুক, যেরকমই উইকেট থাকুক, আপনার কাজ হলো যে পাওয়ার প্লেতে দ্রুত রান করা? না, তেমন কিছু না, জাস্ট মিডল অফ দ্য বল খেলার চেষ্টা করি। বাজে বলগুলো পানিশ করার চেষ্টা করি, ভালো বলগুলো সিঙ্গেল বা ডিফেন্স করার চেষ্টা করি। স্ট্রাইক রোটেট করার চেষ্টা থাকে আমার। বিগ ব্যাশের টিমগুলো, বিগ ব্যাশের প্লেয়াররাও থাকবে ওখানে। ওখানে আসলে বলা যায় একটা আন্তর্জাতিক স্টেজে পারফর্ম করলে আপনার অন্যরকম একটা কনফিডেন্স বাড়বে। সেই জায়গাটাতে আসলে অস্ট্রেলিয়া ট্যুর নিয়ে প্ল্যানটা কি? হ্যাঁ, অবশ্যই অস্ট্রেলিয়া ট্যুর নিয়েও একটা ভালো প্ল্যান আছে আমার ওদিকে। আমি ওদিকে সেরা প্লেয়ার হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো ব্যাটসম্যান, সেরা ব্যাটসম্যান হয়ে আসবো ইনশাল্লাহ। চেষ্টা থাকবে আমার। ওদিকে একটা ভালো টুর্নামেন্ট হবে, ওদিকে ভালো কিছু করতে পারলে নিজের জন্য অনেক ভালো লাগবে, অনেক প্রাউড ফিল করবো নিজের উপর। এই ৪ ম্যাচেই জিসানের সঙ্গে ওপেনিং করেন তানজিদ হাসান তামিম। মাস দুয়েক আগে টি-20 বিশ্বকাপে চূড়ান্ত ফ্লপ ছিলেন। রানের চেয়ে বলই বেশি খেয়েছিলেন ছোট তামিম। বাহাতি ওপেনার এইচপির সফরে গিয়েও নিজেকে হারিয়ে খুঁজছেন। ৪ ম্যাচে তুলেছেন কেবল ৬৪ রান। এইচপির সিরিজে কেন আফিফ হোসেন ও শামীম পাটোয়ারি, এ নিয়েও উঠেছিল প্রশ্ন। কারণ গেল ৪-৫ বছরে বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিয়মিত ওডিআই আর আন্তর্জাতিক টি-20 খেলেছেন আফিফ। ২০২১-এর টি-20 বিশ্বকাপে দলে ছিলেন শামীম পাটোয়ারি। অভিজ্ঞ দুজন ছোটদের মঞ্চে গিয়েও বড় আকারে ব্যর্থ। এখন পর্যন্ত দলের জন্য খেলতে পারেননি কোনো কার্যকরী ইনিংস। বৃহস্পতিবারের ম্যাচে বোলাররাই দলকে দারুণ অবস্থায় নিয়ে যায়। পেসার রিপন মণ্ডলের ঝুলিতে ৩ উইকেট। টুর্নামেন্টে এখন অবধি ৭-এর নিচে ইকোনমিতে ৭ উইকেট। যেন জাতীয় দলের দরজায় ভালোভাবেই কড়া নাড়ছেন রিপন। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির দেয়া ১২৫ রানের টার্গেট ৬ উইকেট হাতে রেখেই তুলে নেয় বাংলাদেশের প্রতিনিধিরা।
টুর্নামেন্টে 4 ম্যাচে দ্বিতীয় জয়। রাউন্ড রবিন লিগে আরও 2টা ম্যাচ পাবে এইচপির ক্রিকেটাররা। সেমিফাইনালে উঠতে চাইলে পাকিস্তান শাহিনস আর পার্থ স্কচার্সের বিপক্ষে জয়ের বিকল্প নাই বাংলাদেশের। সাইফুল রূপক, 71। আর বাংলাদেশ থেকে কেড়ে নেওয়া নয়, পরিবর্তিত পরিস্থিতিতে খুব বুঝে শুনে গুটি চালছে ভারত। নারী বিশ্বকাপ আয়োজন ইন্ডিয়াকে দিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিল আইসিসি, ফাঁস করলেন খোদ বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। জবাবে কি করলো ভারতীয় ক্রিকেট বোর্ড, সেই গল্পটাই জানাচ্ছেন মাহদি হাসান। নারী টি-20 বিশ্বকাপের বিষয়ে আমরা বিসিবির সাথে কথা বলেছি। যেহেতু বিসিবি একটি অটোনমাস ফেডারেশন, তো সিদ্ধান্ত তো আমরা দিতে পারবো না। আমরা বিসিবি থেকে সাজেশন নিতে পারবো, তাদেরকে সাজেশন দিতে পারবো। নারী বিশ্বকাপের আয়োজন বাংলাদেশের কাছে রাখা পরিবর্তিত পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অক্টোবরের 3 তারিখ থেকে শুরু হওয়ার কথা যে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, সেটাকে কেন্দ্র করে যে আশার আলো, তাতে ঘুরে বালি বিসিসিআই সেক্রেটারি জয় শাহর একটা বিস্ফোরক ইন্টারভিউ। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা খোদ আইসিসি চায় বাংলাদেশের আয়োজনের অধিকার কেড়ে নিতে। ভারতীয় বিখ্যাত গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া বিসিসিআই মুখপাত্রের সাক্ষাৎকারে উঠে এসছে সেই রূঢ় বাস্তবতা। আইসিসি আমাদেরকে নারী বিশ্বকাপের ব্যাপারে কথা বলেছিল, আমরা বিশ্বকাপ আয়োজন করতে পারি কিনা, কিন্তু আমি স্পষ্টভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। এখানে বর্ষার মৌসুম থাকবে, আর তাছাড়াও পরের বছর আমরা নারীদের ওডিআই বিশ্বকাপ আয়োজন করব। আমি এমন আভাস দিতে চাই না যাতে মনে হয় আমরা টানা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চাই একচেটিয়াভাবে। ESPN ক্রিকেট ফর স্টোরির বিশ্লেষণে উঠে এসছে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে বাংলাদেশের ঘোরতর অনিশ্চয়তা, জটিলতা। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের সরকার বাংলাদেশে চলমান পরিস্থিতিতে জারি করেছে ভ্রমণ সতর্কতা। এমন অবস্থায় সহজ হবে না উইমেন্স ওয়ার্ল্ড কাপ আয়োজন। সামনের দিনে আইন শৃঙ্খলার অবস্থা ভালোর দিকে এগোলেও সর্বনাশের ষোলকলা সম্ভবত পূর্ণ করে রেখেছেন বোর্ডের বড় কর্তারা। কোনো রকম দিক নির্দেশনা ছাড়াই অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তাদের কারণেই মূলত শেষ অবধি ভেস্তে যেতে পারে বিশ্বকাপ আয়োজনের সমস্ত আশা। মাহদি হাসান, 71। রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক ম্যাচটা রাঙিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। গোল করে দলকে জেতালেন ইউরোপিয়ান সুপার কাপের ফাইনাল। ফরাসি স্ট্রাইকারের সাথে ফেদেরিকো ভালভার্দের গোলে 2-0 ব্যবধানে আতালান্তাকে হারিয়ে শিরোপা জিতেছে লস ব্লাঙ্কোস। পোল্যান্ডের মাঠে বুধবার গোলের দেখা পেতে অবশ্য অপেক্ষা করতে হয়েছে ম্যাচের 59 মিনিট পর্যন্ত। ইউরোপিয়ান ফরওয়ার্ড ভালভার্দে ভাঙেন ডেডলক, তারপর বেলিংহামের পাস থেকে দারুণ এক গোলে লিড ডাবল করেন এমবাপে। রেকর্ড 6 নম্বর সুপার কাপ শিরোপা জিতল রিয়াল। সেই সুবাদে ওরা ছাড়িয়ে গেল বার্সেলোনা আর এসি মিলানের কীর্তি। এই জয়ে প্রথমবারের মতো কোনো ইউরোপিয়ান শিরোপা জয়ের স্বাদ পেলেন এমবাপে। এর আগে মোনাকো আর পিএসজির হয়ে 7টা লিগ 1 শিরোপা জয়ের পর এই অধরা ট্রফি জিতলেন 25 বছর বয়সী ফুটবলার। বয়স বাড়ছে, তবে রোনালদোর গতি যেন কমছে না এক চুল। এবারে গোল করে এবং করিয়ে আল নাসরকে সৌদি সুপার কাপের ফাইনালে তুললেন CR7। টুর্নামেন্টের সেমিফাইনালে আল তাউনকে 2-0 গোলে হারিয়েছে রোনালদোর দল। আভার প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্পোর্টস সিটিতে বুধবার দ্বিতীয় সেমিফাইনালের 8 মিনিটেই এগিয়ে যায় আল নাসর। রোনালদোর পাস থেকে গোল করেন আয়মান ইয়াহিয়া। এরপর 57 মিনিটে সুলতান আল ঘানামের পাস কাজে লাগিয়ে স্কোর শিটে নাম তোলেন রোনালদো। এটা তার ক্যারিয়ারের 896 নম্বর গোল। শনিবার শিরোপার লড়াইয়ে সৌদি আরবের সফলতম ক্লাব এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আল হিলালের বিপক্ষে লড়বে আল নাসর। সেই ম্যাচের আগে রোনালদো তার সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়ে রেখেছেন, ফাইনালে আসছি। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথে বাংলা লিংক দিচ্ছে বেশি বেশি ইন্টারনেট।